আজকের গল্প খারাপ ছেলে। লেখক প্রচেত গুপ্ত। ক্লাস 7-এর বিশ্বনাথ লেখাপড়ায় অষ্টরম্ভা। পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পেলেই তার পেট ব্যথা শুরু হয়। পরীক্ষা না দিয়ে বাড়ি চলে যায়। খেলাধুলোতেও মোটে চৌকস নয়। ফুটবল খেলতে নামলেই হয় হ্যান্ডবল আর নয় সেম সাইড করে বসে। সেই কারণে টিমে চান্স পায় না। আর গানের গলা, বাপ রে, শুনলে হয় পালাতে হবে আর নয় রাম চিমটি কেটে থামাতে হবে। ছেলেটা আঁকতেও পারে না। গোল আঁকতে দিলে চৌকো করে ফেলে। ড্রয়িং পরীক্ষায় তার হাইয়েস্ট নাম্বার 10-এর মধ্যে 1.5। সব মিলিয়ে বিশ্বনাথ আমাদের স্কুলের একজন খারাপ ছেলে। মজা হলো স্কুলের ছেলেদের কাছে এই খারাপ ছেলের ডিমান্ড মারাত্মক। তাকে নিয়ে সারাক্ষণ টানাটানি। এর একটা গোপন কারণ আছে। সেই কারণ বলার আগে আমাদের ভালো ছেলেগুলোর কথা একটু বলে নিই। সব স্কুলেই কেউ লেখাপড়ায়, কেউ খেলাধুলোয়, কেউ গান বাজনায় ভালো হয়। সবাই তাদের নিয়ে গর্ব করে, আশা রাখে একদিন কেউ কেটা হবে। আমাদের স্কুলও সেই রকম অনেক ভালো ছেলে আছে। যেমন ক্লাস 8-এর জীবন। জীবন হলো লেখাপড়ায় ভালো ছেলে। তাকে আমরা বলি অঙ্ক ওস্তাদ। স্যার তার খাতা দেখার আগেই 80 নম্বর দিয়ে দেন। তারপর খাতা দেখা শুরু হয়। তবে আমরা তাকে মোটেও সহ্য করতে পারি না। জীবন বিরাট ন্যাকা ছেলে। পরীক্ষায় 100-র মধ্যে 100 পেয়েও সে মুখ বেজার করে বসে থাকে। আমরা অবাক হয়ে বলি, এ কি রে জীবন, ফুল মার্কস পেয়েও তোর মুখ বেজার কেন? জীবন কাঁদো কাঁদো গলায় বলে, গতবারও তো 100 পেয়েছিলাম, এবার ভেবেছিলাম 1-2 নম্বর এদিক ওদিক হবে। তোদের সকলেরই তো হয়েছে, নম্বর কম হয়েছে নয় বেড়েছে। আমার কেন হবে না? আমার কি দোষ? আমি কেন প্রতিবার একই নম্বর পাবো? এই ছেলেকে কি করা উচিত? গালে গুনে গুনে 3 চড় মারা উচিত, তাই নয় কি? আমাদের হাত নিষ্পিস করে, কিন্তু চড় মারতে পারি না। অঙ্কে 100 পাওয়া ছেলেকে চড় মারলে স্যারেরা আমাদের পিঠে কিল মারবেন। যাক, এবার অন্য ভালো ছেলের কথা বলি। ক্লাস 7-এর সাত্তকী, ফুটবলে ফাটাফাটি, ছোটোখাটো চেহারা। স্কুল লিগে প্রতি বছর 3টে করে হ্যাটট্রিক তার পকেটে থাকে, যাকে বলে হ্যাটট্রিকের হ্যাটট্রিক। গেম টিচার অর্ধেন্দু স্যার একদিন গম্ভীর মুখে বললেন, দেখিস, এই ছেলে অনেক বড় প্লেয়ার হবে, ইস্ট বেঙ্গল টিমে খেলবে। মুকুল বলল, স্যার আপনি কি করে বুঝলেন ওই ওই ইস্ট বেঙ্গলেই খেলবে? মোহনবাগানেও তো চান্স পেতে পারে। মুচকি হেসে স্যার বললেন, আরে বাবা, আমি সব বুঝতে পারি। খেলাধুলো নিয়ে তো আর কম দিন থাকা হলো না। ওর বাঁ পায়ের শট দেখলেই বোঝা যায় টিপিক্যাল ইস্ট বেঙ্গলে খেলার শট। মুকুল আরও অবাক হলো, বাঁ পায়ের শট দেখে কখনো টিম বোঝা যায়? সাত্তকী নিচু গলায় বলে, স্যারের কথা বাদ দে, আমার বয়ে গেছে ইস্ট বেঙ্গলে খেলতে। আমি মোহনবাগানের সাপোর্টার, খেলতে হলে মোহনবাগানের হয়েই খেলবো। স্যার ইস্ট বেঙ্গল বলে ওই রকম বলছে। ইস্ট বেঙ্গল মোহনবাগান যেখানেই খেলুক না কেন, সাত্তকীর স্বভাব মোটে ভালো নয়। ক্লাসের টিম তৈরিতে সে সব সময় খবরদারি করে। সুমন এবার খেলবে না, অনুপমকে নিতে হবে, তপনকে বসিয়ে দিতে হবে 10 মিনিটের মধ্যে, নামাতে হবে বিদ্যুৎকে, এই সবও ঠিক করবে। এই ঠিক করার পেছনেও গোলমাল আছে। শোনা যায় টিমে ঢোকার জন্য অনুপম, বিদ্যুৎরা তাকে এগরোল, আইসক্রিম এইসব খাওয়ায়। সবাই এটা জানে, কিন্তু কিছু বলতে পারে না। ওর কথা না শুনলেই বিপদ। ম্যাচের দিন জ্বর হয়েছে বলে ডুব মারবে, ক্লাস অবধারিত হারবে। যতই ভালো খেলুক, ক্লাসের সবাই সাত্তকীকে অপছন্দ করে। 6-এর তপবিজয়ের গানের গলা সুন্দর, শুধু সুন্দর নয়, বাড়াবাড়ি ধরনের সুন্দর। টিভিতে রিয়েলিটি শোতে অল্পের জন্য চান্স পায়নি। সিলেকশন পরীক্ষায় গানের মুখরা না অন্তরায় কি একটা ছোটোখাটো গোলমাল করে বাদ পড়েছে। মনে হয় নার্ভাস হয়ে গিয়েছিল। এতে কিছু আসে যায় না, আমরা সবাই জানি ও ঠিক একদিন সুযোগ পাবে। কিন্তু ছেলেটা বড় হিংসুটে। স্কুলের অন্য কোনো ছেলে যদি কখনো একটু ভালো গায়, ওর মাথা খারাপ হয়ে যায়। একবার কুন্তল অ্যানুয়াল ফাংশনে গান গেয়ে হাততালি পেল, ব্যাস তপবিজয়ের মুখ হাঁড়ি। কুন্তলের গান শুনে হাততালি দেওয়ার অপরাধে 3 দিন কারোর সঙ্গে কথাই বলল না। জ্যোতি ক্লাস 9-এ পড়ে। দারুণ ছবি আঁকে জ্যোতি, সব কটা বসে আঁকোতে ফার্স্ট হয়। ড্রয়িং স্যার রেবতীবাবু বলেছেন, এই ছেলে বসে আঁকোতে ফার্স্ট হচ্ছে, একদিন দাঁড়িয়ে আঁকাতেও ফার্স্ট হবে। তবে জ্যোতি হলো মহা পাকা ছেলে, পাকার সঙ্গে অহংকারী। ড্রয়িং স্যার যে বিষয়ে ক্লাসে আঁকতে বলেন, জ্যোতি কখনো সেই বিষয়টা আঁকে না।
সে নিজের ইচ্ছে মতো আঁকবে। ধরা যাক স্যার সাবজেক্ট দিলেন একটি শান্ত গ্রামের ছবি, জ্যোতি আঁকলো রেল স্টেশন। স্যার হয়তো বলে দিলেন ব্যস্ত বাজার, জ্যোতি আঁকবে টলমলে দিঘি, দুটো হাঁস সেই জলে সাঁতার কাটছে। শুধু আঁকবে না, ঘাবড়ে দেওয়ার মতো ভালো আঁকবে। তবে যতই ভালো আঁকুক, স্যারের দেওয়া বিষয় না আঁকাটা একটা বড় অন্যায়। পরীক্ষার উত্তর তো প্রশ্ন অনুযায়ী লেখা উচিত। ছাত্র যতই ভালো হোক, প্রশ্ন তো বদলাতে পারে না। আমরা স্যারকে বললাম, স্যার জ্যোতি কেন নিজের ইচ্ছে মতো আঁকবে? ড্রয়িং স্যারের অল্প একটু দাড়ি আছে। তিনি সেই দাড়িতে হাত বোলাতে বোলাতে বললেন, শিল্পী মানেই স্বাধীন, তাকে নিজের ইচ্ছে মতো কাজ করতে দিতে হয়, বুঝলে, নইলে তার প্রতিভা প্রকাশ পায় না। এই যে আমি তাকে শান্ত গ্রামের ছবি আঁকতে দিলাম, অথচ সে আঁকলো রেল স্টেশন, এর একটা গভীর মানে আছে, বুঝলে। ছেলেরা আঁতকে উঠলো, বলল, মানে রেল স্টেশনের আবার মানে কি? এর মানে হলো শিল্পী চাইছে ওই স্টেশন থেকে ট্রেন ধরে কোনো শান্ত গ্রামে চলে যেতে, বুঝলে। ওরে বাবা, আমরাও তো ওরকম ইচ্ছে মতো আঁকতে চাই স্যার। আপনি যদি সূর্যাস্তের ছবি আঁকতে দেন, আমরা তাহলে একটা সাইকেল আঁকবো, ওই সাইকেল চালিয়ে পাহাড়ের কাছে যাব সূর্যাস্ত দেখতে, হবে তো? স্যার আবার দাড়িতে হাত বুলিয়ে শান্ত গলায় বললেন, আঁকবি, অবশ্যই আঁকবি, যেদিন জ্যোতির মতো শিল্পী হবি সেদিন আঁকবি। এখন যা বলছি তাই আঁক, নইলে কান ধরে দাঁড় করিয়ে রাখবো, বুঝলি। আমরা রাগে ফুঁসতে ফুঁসতে আঁকতে বসি। ক্লাস 10-এর বিক্রমের আছে অন্য গুণ, সে হলো ম্যাজিশিয়ান। স্কুলে লেখাপড়া, খেলাধুলো, গান বাজনায় ভালো হলে যতটা কদর পাওয়া যায়, ম্যাজিকের বেলায় ততটা পাওয়া যায় না। তবে একেবারে হতচ্ছেদা করাও যায় না। স্বাধীনতা দিবসের দিন হেড স্যারের নির্দেশে বিক্রম ম্যাজিক দেখালো। ওই দিন আমাদের স্কুলের ছাদে পতাকা তোলা হয়, তারপর একটু গান, হেড স্যারের ভাষণ, একটা করে মিষ্টির প্যাকেট দিয়ে অনুষ্ঠান শেষ হয়। সেবার বিক্রম সুযোগ পেল। একটা কাঠের বাক্সে 3টে সাদা কাপড়ের টুকরো ঢুকিয়ে তেরঙা পতাকা বের করলো। আমরা জোর হাততালি দিলাম। হেড স্যার খুশি হয়ে বিক্রমের পিঠ চাপড়ে দিলেন। এরপর থেকে আর বিক্রমের মাটিতে পা পড়ছে না। আমরা ওকে যদি ম্যাজিক দেখাতে বলি, ও কাঁধ ঝাঁকিয়ে বলে, খেপেছিস? পিসি সরকার কখনো যখন তখন ম্যাজিক দেখান? ছেলের কত বড় সাহস, নিজেকে পিসি সরকার ভাবে।